পেহেলগাঁওয়ের একটা জায়গায় যেখানে 2000 টুরিস্ট আছে, যেখানে একটা পার্কে ওপেন বসে টুরিস্টরা খাওয়া দাওয়া করছে, ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছে, কেউ হানিমুনে গেছে, সেখানে জঙ্গিরা ঢুকলো রাত্রেবেলা না, ভর সূর্যের আলোতে, ভর সকাল বা ভরা দুপুর বেলায়, সকাল দুপুরের মাঝামাঝি সূর্যের আলোতে জঙ্গিরা ঢুকলো। তারা আই কার্ড দেখে দেখে দাঁড় করিয়ে লোককে গুলি করে খুন করলো। খুন করার পর আবার তারা জঙ্গলে ফেরত চলে গেল। এখনো অবধি একজনও জঙ্গিকে খুঁজে পাওয়া যায়নি বা তাদের গুলি করে মারা। একজনের পরিবারকে বলেছে যা গিয়ে মোদিকে বলে দে, দিয়ে তারপরে আবার পুরো আধ ঘন্টা 40 মিনিট এই ঘটনাটা ঘটিয়ে আবার পালিয়েও যাবে, তাদের কেউ ধরাও পড়বে না। তাদের আমার মনে হয় এই জঙ্গিরা যে ঘটনাটা ঘটিয়েছে তাতে ভারতবর্ষ একটা ইস্যু পেয়ে গেছে। পাকিস্তানকে ভেঙে 4 টুকরো করে দেওয়া উচিত ভারতবর্ষ। আর শুধু জঙ্গি মারলে হবে না, সবকটা জঙ্গিকে খুঁজতে হবে, পাকিস্তান আর্মিকে খুঁজতে হবে, তাদের গুলি করে মারতে হবে, তাদের কাটা মুন্ডু বর্ডারের সাইডে লাগিয়ে রেখে দিতে হবে। এদের ভয় না দেখালে এরা ঠিক হবে না। নমস্কার, ইনস্টা খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে ক্যামেরার পেছনে আমি আছি তনকা এবং আমাদের সাথে উপস্থিত আছেন তৃণমূল মুখপাত্র রিজু দত্ত। আচ্ছা রিজুদা, এখন সব থেকে যে আলোচ্য বিষয় এই যে পেহেলগামে যে এতজন মারা গেলেন জঙ্গি হামলায়, এই ঘটনাটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, যে ঘটনাটি ঘটেছে এই ঘটনাটির ব্যাপারে আমি একটাই কথা বলবো, একজন দুর্বল প্রধানমন্ত্রী আর একজন অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য 26 জন নিরীহ ভারতীয় পর্যটককে প্রাণ হারাতে। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে তাতে কাশ্মীর জায়গাটা পুরো শেষ হয়ে গেল। কাশ্মীরটা পুরো পর্যটকের ওপরে নির্ভর করে, পুরো জায়গাটা শেষ হলো। কিন্তু এর পেছনে একটা বড় খেলা আছে, সেটা আগামী দিনে আশা করি প্রকাশ্যে আসবে, নাও আসতে পারে, জানি না কি করবে কেন্দ্র সরকার। কিন্তু যারা যারা আপনার চ্যানেলের দর্শক, যারা যারা কাশ্মীর গেছে তারা এই কথাটা বুঝতে পারবে। শ্রীনগর এয়ারপোর্ট থেকে নেমে পেহেলগাঁওয়ে যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তায় প্রতি 10 থেকে 15 ফিট, কোনো কোনো সময় ম্যাক্সিমাম 20 ফিট দূরে স্টেনগান নিয়ে হাতে আপনাকে একজন আর্মির লোক দেখতে পাবেন আপনি। পেহেলগাঁওয়ের একটা জায়গায় যেখানে 2000 টুরিস্ট আছে, যেখানে একটা পার্কে ওপেন বসে টুরিস্টরা খাওয়া দাওয়া করছে, ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছে, কেউ হানিমুনে গেছে, সেখানে জঙ্গিরা ঢুকলো রাত্রেবেলা না, ভর সূর্যের আলোতে, ভর সকাল বা ভরা দুপুর বেলায়, সকাল দুপুরের মাঝামাঝি সূর্যের আলোতে জঙ্গিরা ঢুকলো। তারা আই কার্ড দেখে দেখে দাঁড় করিয়ে লোককে গুলি করে খুন করলো। খুন করার পর আবার তারা জঙ্গলে ফেরত চলে গেল। এখনো অবধি একজনও জঙ্গিকে খুঁজে পাওয়া যায়নি বা তাদের গুলি করে মারাও হয়নি। আর ওই পুরো পেহেলগাঁও এরিয়াতে কোনো আর্মি ছিল না, কোনো সিকিউরিটি ছিল না। এটা হলো কি করে? দিস ইজ দ্য বিগেস্ট ইন্টেলিজেন্স ফেলিয়ার। ঠিক যেমন পুলবামায় 300 কেজি RDS এসছিল কি করে, আজ অব্দি যেমন ভারতবর্ষী কেউ জানে না কি করে এসেছিল, ঠিক এইভাবে ওই পেহেলগাঁওতে সূর্যের আলোতে জঙ্গিরা ঢুকবে, ভারতীয়দের খুন করবে, একজনের পরিবারকে বলেছে যা গিয়ে মোদিকে বলে দে, দিয়ে তারপরে আবার পুরো আধ ঘন্টা 40 মিনিট এই ঘটনাটা ঘটিয়ে আবার পালিয়েও যাবে, তাদের কেউ ধরাও পড়বে না, তাদেরকে কেউ গুলিও করবে না। আর পুরো 2000 টুরিস্ট যেখানে আছে সেখানে কোনো আর্মি নেই, কোনো সেনা নেই, কোনো আধা সেনা নেই, কোনো সিকিউরিটি নেই। আমার মনে হয় এর পেছনে একটা বিরাট বড় খেলা আছে। জানি না ভারতবর্ষ আগামী দিনে কি পদক্ষেপ নেবেন, কারণ যার থেকে আমাদের আশা ছিল যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একটা কঠোর ব্যবস্থা নেবে, আমার মনে হয় এই জঙ্গিরা যে ঘটনাটা ঘটিয়েছে তাতে ভারতবর্ষ একটা ইস্যু পেয়ে গেছে। এই ইস্যুতে বালুচিস্তান কবজা করে নেওয়া উচিত, এই ইস্যুতে কাশ্মীরের যে অংশটা পাকিস্তান আছে সেটা কবজা করে নেওয়া উচিত, পাকিস্তানকে ভেঙে 4 টুকরো করে দেওয়া উচিত ভারতবর্ষ। কি ক্ষমতা আছে পাকিস্তানের অকাত কি ভারতবর্ষের সামনে? আর শুধু জঙ্গি মারলে হবে না, সবকটা জঙ্গিকে খুঁজতে হবে, পাকিস্তান আর্মিকে খুঁজতে হবে, তাদের গুলি করে মারতে হবে, তাদের কাটা মুন্ডু বর্ডারের সাইডে লাগিয়ে রেখে দিতে হবে। এদের ভয় না দেখালে এরা ঠিক হবে না। কিন্তু সেই সব করার জায়গায় আমরা কি দেখছি? লাল কার্পেটের ওপর দিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে পায়ে জুতো পরে মাল্যদান করছে যে নিরীহ পর্যটকরা মারা গেছেন তাদের কফিনের ওপরে। আর আমরা কি দেখছি?
দেশের প্রধানমন্ত্রী গতকাল যেখানে জঙ্গি হানা হয়েছে ভারতবর্ষে, সে আজকে বিহারের মধুবনীতে গিয়ে প্রচার করছে, ভোটের প্রচার করছে। 28 মিনিট বক্তব্যের মধ্যে 6 মিনিট এই জঙ্গি হানা নিয়ে তিনি বলেছেন। আমি জানি না আমরা কার থেকে আশা করব, কি হবে আমি জানি না। রিটায়ার্ড অবসরপ্রাপ্ত যে আর্মির যে সেনা প্রধানরা ছিলেন, তারা ক্যামেরার সামনে এসে বলছেন 3 বছর সেনাতে কোনো রিক্রুটমেন্ট হয়নি, কোনো নিয়োগ হয়নি, 1,80,000 ভ্যাকেন্সি পড়ে আছে। কন্ট্রাকচুয়াল অগ্নিবীর তৈরি করেছে, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো যাদেরকে অগ্নিবীর তৈরি করেছে, না ট্রেনিং আছে না কিছু আছে, এরা পারবে উড়ি, কার্গিল, বারামুল্লা এইসব জায়গায় জঙ্গিদের সাথে লড়াই করতে? কারা এই পদক্ষেপ নিয়েছে? এই বিজেপি সরকার। যত সংবাদ মাধ্যম আছে বড় থেকে ছোট, আপনাদের মতো কিছু আছে যাদের শিরদাঁড়া এখনো সোজা আছে, বাকি সব সংবাদ মাধ্যম শুধু হিন্দু মুসলিম করছে। আমি প্রশ্ন করতে চাই যে জঙ্গিরা হিন্দু দেখে খুন করেছে, তার মধ্যে একজন ঘোড়া চালক সাইদ আদিল হোসেন, সে তো মুসলমান, সে পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের হাতে গুলি খেয়ে মারা গেছে। সে তো মুসলমান, সে তো ভারতীয় নাগরিক, তাহলে সে কি দেশদ্রোহী বিজেপির কথায়? আজকে জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে আজকে সকালবেলা আমাদের বাংলার হাওয়ালদার ঝন্টু শেখ, তিনি শহীদ হয়ে গেছেন জঙ্গিদের সাথে লড়াই করতে গিয়ে। সে তো ধর্মীয় মুসলমান, তাহলে কি সে দেশদ্রোহী? এই যে স্বঘোষিত মোদির বাচ্চা শুভেন্দুর ক্ষমতা আছে ঝন্টু শেখ বা আদিল হোসেনকে দেশদ্রোহী বলার, মানুষ ওর পিঠের চামড়া গুটিয়ে দেবে। কেন আমরা হিন্দু মুসলিম করছি? জঙ্গিরা যা করেছে, কেন হিন্দু মুসলিম করছে সংবাদ মাধ্যম? কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করছে না কেউ? যে আমাদের সিকিউরিটি হেড অজিত দোভাল, তার আমলে কান্দাহার প্লেন হাইজ্যাক হয়েছে, তার আমলে পাঠানকোট হয়েছে, তার আমলে বালাকোট হয়েছে, তার আমলে উড়ি হয়েছে, তার আমলে পেহেলগাঁও হয়েছে। এখনো তাকে কেন বসিয়ে রাখা হচ্ছে? 80 বছরের বয়সের একটা বুড়োকে ইন্ডিয়ার ইন্টেলিজেন্স হেড করে। আর কি 150 কোটির ভারতবর্ষে কোনো কম্পিটেন্ট লোক নেই? এই প্রশ্নগুলো কি কেউ জিজ্ঞেস করবে না? আজকে মুর্শিদাবাদে একটা দাঙ্গা লাগলে তাতে যদি 1জন বা 2জন মানুষের প্রাণ যায়, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে হবে, সরকার ফেলে দিতে হবে পশ্চিমবঙ্গে, আর প্রেসিডেন্টস রুল, রাষ্ট্রপতির শাসন লাগু করতে হবে বাংলায়। তাহলে 26 জন নিরীহ পর্যটক, কেউ হানিমুনে গেছে, কেউ বাচ্চাদের নিয়ে স্কুলের ছুটিতে ঘুরতে গেছে, যাদের অপদার্থতার জন্য তাদের প্রাণ হারাতে হলো। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, সিকিউরিটি ইন্টেলিজেন্স হেড, তাদেরকে প্রশ্ন কেউ করবে না? তাদের পদত্যাগের দাবি উঠবে না? দাবি 1, দফা 1, অপদার্থ নরেন্দ্র মোদী আর অপদার্থ অমিত শাহর পদত্যাগ, এই স্লোগান উঠবে না? সেটাকে ঘুরিয়ে দেওয়া হবে হিন্দু মুসলিম। ছি। আচ্ছা, ভ্রমণ প্রিয় বাঙালির কাছে কাশ্মীর একটা অন্যরকম জায়গা। ভবিষ্যতে আর কেউ রিস্ক নেবে কাশ্মীরে যাওয়ার? বলছি তো, কাশ্মীরটা শেষ হয়ে গেল। আপনি যদি আজকে কাশ্মীরের ভিডিও দেখেন, লোকাল ভিডিও, যত ট্যাক্সি চালকরা আছে, যারা টুরিস্ট ভ্যান চালায়, যারা হাউস বোটের মালিক, যারা রেস্টুরেন্টের মালিক, যারা ঘোড়ায় করে মানুষকে ঘোড়ায় কাশ্মীর, সবাই হাউ হাউ করে কাঁদছে। বলছে এই গুলিগুলো ভারতবর্ষের নিরীহ পর্যটকদের মারেনি, এই গুলিগুলো আমাদের কাশ্মীরের সবাইকে মেরে ফেলেছে। একজন ট্যাক্সি চালক বলছে আমাদের 1 মাসের বুকিং ছিল, সব বুকিং শেষ হয়ে গেছে, সবাই ফেরত চলে গেছে। হোটেলগুলো ভূত বাংলো হয়ে গেছে, পুরো ফাঁকা হয়ে গেছে। শ্রীনগর ডাল লেক, যেটা সবচেয়ে আকর্ষণের কেন্দ্রবিন্দু, যেখানে সবসময় একসাথে 400-500 শিকারা চলে, আজকে সেটা শ্মশানের মতো স্তব্ধ। আর একটা জিনিস বুঝতে হবে, কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ, কিন্তু কাশ্মীরের মানুষরা পর্যটনের ওপরেই নির্ভরশীল। এই গুলি করে এই যে পর্যটনকে শেষ করে দিল, বকলমে কাশ্মীরের বাসিন্দাদের পাতে মেরে দিল এই জঙ্গিরা। তার জন্য দায়ী কে? কাশ্মীরিরা? না দায়ী যাদের কথা ছিল মানুষ, পর্যটক, ভ্রমণ পিপাসু বাঙালি বা ভ্রমণ প্রেমী বাঙালিদের সুরক্ষা দেওয়ার? দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি, এটা বুঝতে হবে। কাশ্মীর একটা ইউনিয়ন টেরিটরি। কাশ্মীরের যে পুলিশ,
সেটা দিল্লির মতো নরেন্দ্র মোদী আর অমিত শাহর অধীনে, কাশ্মীরের সরকারের অধীনে নয়। তাহলে যদি কাশ্মীরের সুরক্ষার দায়িত্ব নরেন্দ্র মোদী অমিত শাহর হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি নরেন্দ্র মোদী হয়, আর ইন্টেলিজেন্স অ্যাডভাইজার যদি অজিত দোভাল হয়, তাহলে কি একবারও প্রশ্ন উঠবে না যে নরেন্দ্র মোদী ব্যর্থ, অমিত শাহ ব্যর্থ, অজিত দোভাল ব্যর্থ? এই প্রশ্নটা কি উঠবে না? শুধু আমাদের হিন্দু মুসলিম করে গুলিয়ে দেওয়া হবে, বিভ্রান্ত করা হবে, সব ভারতীয় মুসলমানদের দাঙ্গাবাজ জিহাদি বলে দেওয়া হবে। এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আচ্ছা দাদা, শ্রীনগর থেকে এরোপ্লেনের ভাড়া দেখছি সব থেকে কম, মানে সব থেকে কম যেটা, সেটা হচ্ছে 25,000 টাকা। কি বলবো? হায় রে আমার দেশ ভারতবর্ষ, এটাই তো মোদির অমৃতকাল। মানুষ, নিরীহ পর্যটকদের গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে জঙ্গিরা। প্রাণ ভয়, সারা ভারতবর্ষের পর্যটক যারা কাশ্মীরে গেছিল তারা প্রাণ ভয় বাড়ি ফিরতে চাইছে। আর সেই ভয়টাকে, সেই আবেগটাকেও নিংড়ে চুষে নিচ্ছে এই প্লেনের কোম্পানিগুলো। যেখানে স্পাইস জেটের টিকিট 4,500-5,000 টাকা, সেই টিকিটগুলো 25,000, 28,000। কোনো ইন্ডিগোর টিকিট 41,000, 42,000। কালকে রাত্রে তো এয়ার ইন্ডিয়ার একটা টিকিট 81,000 টাকা অবধি পৌঁছেছে। আমি জিজ্ঞেস করতে চাই, এভিয়েশন মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কি করছে? আঙুল চুষছে বসে? কালকে একটা নির্দেশিকা জারি করেছে যেখানে লেখা আছে, আই রিকোয়েস্ট, আমাদের এভিয়েশন মিনিস্টার রিকোয়েস্ট করছে এই বড় বড় প্লেন কোম্পানিগুলোকে যে আপনারা এরকম করবেন না। এত দুর্বল, এত দুর্বল। আরে হাতে চুড়ি পরে বসে থাকুক তাহলে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আর এরা, এই মন্ত্রীগুলো এত দুর্বল। প্রাণ ভয় যে ভারতীয়রা নিজেদের বাড়ি ফিরে আসতে চাইছে, সেই আবেগটাকেও নিংড়ে নেবে, চুষে নেবে। ছি 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 ছি। আমি আবারও বলছি, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসের সবচেয়ে দুর্বল, সবচেয়ে অকম্য ঢেকি প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, আর সবচেয়ে অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে অমিত শাহ। এদের আমলে যত মানুষ, নিরীহ মানুষ জঙ্গি হানায় মারা গেছে, কোনো আমলে মনে। বড় বড় ডায়লগ, নোটবন্দি করেছি, জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি, 370 তুলে দিয়েছি, জঙ্গি শেষ হয়ে গেছে, আসো কাশ্মীরে আসো। আর বিজেপির এই গোবর ভক্তগুলো কাশ্মীরে জমি কিনবো, কাশ্মীরি মেয়েদের সাথে বিয়ে করব, কাশ্মীরে গিয়ে প্রেম করব। আর এখন সেই মোদি শুভেন্দুর মতো চামচারা, আর মোদির এই অন্ধ ভক্ত, গোবর ভক্তগুলো এখন বলছে আর কাশ্মীরে যাব না, বয়কট কাশ্মীর। কেন? যা কাশ্মীরে গিয়ে প্রেম কর, যা কাশ্মীরি মেয়েদের গিয়ে বিয়ে কর, যা গিয়ে কাশ্মীরে জমি কেন। এখন যাবি না কেন? ছি 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 ছি। যাদের সুরক্ষা দেওয়ার কথা ছিল তারা সুরক্ষা দিতে পারেনি। গতকাল একটা ক্লিপ ভাইরাল হয়েছে, এয়ারপোর্টে ওই বিতান অধিকারী স্ত্রীকে আর সন্তানকে শুভেন্দু অধিকারী নিতে গিয়ে বলছে, আমি মোদির বাচ্চা, বলুন হিন্দুদের খুন, হিন্দুদের মেরেছে, বলুন এই করুন, বলুন ওই করুন। আর সে বলছে আমার স্বামী আপনাদের খুব মানত। তার স্ত্রীর ব্যাপারে যা বলার আমি এখন বলছি না, সেই সময় আসেনি, পরে বলবো। যদি কেউ এইটাকে ইস্যু করে রাজনীতি করতে যায় তার তো পাল্টা উত্তর দিতে হবে, কিন্তু সময়টা এখন আসেনি। কিন্তু আমি একটা কথা বলবো, তাহলে যদি আমি ধরেই নিই তার স্ত্রীর কথা ঠিক, আর বিতন অধিকারী যিনি আমাদের মধ্যে নেই, তিনি যদি সত্যি বিজেপির সমর্থক হতেন, হতেই পারে, এটা গণতান্ত্রিক দেশ, তাহলে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী আর অমিত শাহ নিজের সমর্থককে বাঁচাতে পারলো না। এরা আবার বড় বড় কথা বলে, যারা নিজেদের সমর্থক, নিজেদের কর্মীদের রক্ষা করতে পারে না, তারা দেশ চালায় কোন লজ্জায়? নির্লজ্জ বেহায়ার দল। আর তারপরে আজকে পাকিস্তানের পতাকা পোড়াতে গিয়ে এই উন্মাদ শুভেন্দু হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। এই অপদার্থ, এই উন্মাদটা পাকিস্তান বিধানসভার গেটে পাকিস্তানের পতাকা পোড়াতে গিয়ে বলছে হিন্দুস্তান মুর্দাবাদ। ক্লিপটা ভাইরাল হয়ে গেছে। এই রকম মানসিক বিপর্যস্ত লোকজনদের রাজনীতিতে থাকা উচিত না। এদের অবিলম্বে রাঁচিতে ভর্তি করে ইলেকট্রিক শক দিতে হবে। এরা মানসিকভাবে অসুস্থ, পাগল, উন্মাদ। এদের রাজনীতিতে কোনো স্থান নেই। শুভেন্দু অধিকারী, ছি ছি ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ।